নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়। আমি ঠোটকাটা আপনাদের প্রত্যেককে যথারীতি একই সময়ে এসে প্রত্যেক দিনের মতো TV9 বাংলার প্রাইম টাইমে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। জানেন, আমাদের দেশে একটা আইন আছে, যদি কোনো ভাড়াটে বাড়িওয়ালার আপত্তি ছাড়া, ভালো করে শুনবেন, যদি কোনো ভাড়াটে বাড়িওয়ালার আপত্তি ছাড়া একটানা 12 বছর মানে নিরবচ্ছিন্নভাবে একটানা হতে হবে, কিন্তু একই বাড়িতে থাকেন এবং মানে ওই বাড়িতে থাকেন এবং বাড়িওয়ালা তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেন, তাহলে সেই ভাড়াটে ওই সম্পত্তি দাবি করতে পারেন। একে বলা হয় অ্যাডভার্স পজেশন অ্যাক্ট। তবে এটা প্রমাণ করতে সংশ্লিষ্ট ভাড়াটেকে বিদ্যুৎ বিল, জলের বিল, সম্পত্তি কর পরিশোধের মতো নথি জমা দিতে হবে যেখানে দেওয়ার। তখনও বাড়িওয়ালা যদি নিষ্ক্রিয় থাকেন, তাহলে ভাড়াটে তার সম্পত্তি দখল করতে পারেন। ভাড়াটে বাড়িওয়ালার হরেক সমস্যায় রেন্ট কন্ট্রোলকে নাস্তানাবুদ হতে হয়। যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন। এখন নাজেহাল হতে হচ্ছে নির্বাচন কমিশনকে। ভাড়াটিয়া বলছেন বাড়িওয়ালা কেউ নয়, বাড়ি আমার। এ তো তাই কেস। এ তো একটা সময় কেউ এসে বলল আমার থাকার জায়গা নেই, আপনার বাড়িটা ভাড়া নিতে চাই। বাড়িওয়ালা বলেন আচ্ছা থাকুন, আমার 294টা ঘর আছে, আপনি কয়েকটা জায়গায় থাকুন। এবার ভাড়াটিয়া হঠাৎ বলছেন আমি বাড়ির মালিক। কুণাল ঘোষ কেন কটাক্ষ করছেন, কেন চটেছেন, আশা করি সেটা এবার আপনাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। তারাই আসল তৃণমূল বলে আগেই দাবি করেছিলেন বিদ্রোহী তৃণমূল এমএলএরা। কুণাল ঘোষ যাদের বলেন বালিশ চাটা তৃণমূল, কখনো কখনো বলছেন কুন্তি হাতি। নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে দলের প্রতীক তাদের দিতে হবে, কারণ সেটাই নাকি এখন লেজিটিমেট। আজ তাদের দিল্লিতে ডেকেছিল নির্বাচন কমিশন। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। 4 দিন আগে সিপিএম করা মাল লাত খেয়ে তারপরে তৃণমূলের পায়ে ধরে এখানে এসে জায়গা দেয়া, তৃণমূলের হয়ে রাজ্যসভা, তৃণমূলের হয়ে বিধানসভা, তৃণমূলের হয়ে আইএনটিটিউসি সভাপতি, তৃণমূলের হয়ে কমিটির মেম্বার, আর আজকে আসল তৃণমূল। তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। নিজেদের প্রতিষ্ঠা হওয়ার পর আজকে ওই মহিলার কাছ থেকে দল আর প্রতীক ছিনিয়ে নেওয়ার খেলা। এরা তো নিজেদের মায়ের পিঠে ছুরি মারতে পারে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুধুমাত্র স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরা প্রিন্সিপাল অপোজিশন, এই স্বীকৃতি আমরা বিধানসভায় পেয়ে গেছি। এক্স এমএলএ, এক্স মিনিস্টার, যারা দলের পদাধিকার, তারা আমাদের দিকে। তারা আসল তৃণমূল বলে দাবি করেছেন, তারা যে তৃণমূল সেইটা সার্টিফাই করেছেন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তাদের নমিনেশনে। তাহলে আমি কি করে বলবো যে তারা নয় আমি আসল তৃণমূল? এটা পৃথিবীতে হওয়া সম্ভব? হচ্ছে, কারণ বিজেপির মদতপুষ্ট জ্ঞানেশ কুমার তিনি অশুভ শক্তির প্রতিনিধি হিসাবে তৃণমূলকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন। অমিত শাহ নির্বাচন কমিশন চালান। ভাড়াটিয়া হঠাৎ বলছেন আমি বাড়ির মালিক, তার কারণ ভাড়াটেদের পেছনে পাড়ার কোনো দাদা রয়েছেন। কুণালবাবু যদি আজ এই কথা বলেন, তার কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ দাঁড়ায়। তার মানে তৃণমূল কংগ্রেসে একটা অংশ এমন আছেন, আমি যারা কালীঘাটপন্থী তাদের কথা বলছি, তারা একটু মালিক মালিক ভাব করেন। তারা মনে করেন যে তারা মালিক। একটা দলের কথা ভাবুন, তাদের মেন্টালিটি হচ্ছে মালিকানা তাদের, বাকিরা ভাড়াটিয়া। এটা তো মেন্টালিটি। তার মানে দলটা যখন হারেনি, যখন শাসন ক্ষমতায় ছিল, তখন নিশ্চয়ই দলের মধ্যে দেয়ার ওয়্যার 2 সেটস অফ পিপুল। 2 ধরনের মানুষ ছিল দলের মধ্যে। এক দল মালিক মালিক ভাব করত, আর এক দল ভাড়াটে ভাড়াটে ভাব করত। তাই তো, ভাব করতে বাধ্য করা হতো এরমভাবে। ঋতব্রতরা কিন্তু আটঘাট বেঁধেই নেমেছেন। তাদের দাবি বেশিরভাগ এমএলএ তাদের সঙ্গে রয়েছেন।
বিধানসভা স্পিকারও ঋতব্রতকেই বিরোধী দলনেতার অফিসিয়াল স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ওদিকে বেশিরভাগ এমপি তৃণমূল ছেড়ে এনসিপিআই এ নাম লিখিয়েছেন, ঢুকে পড়েছেন। ওই যে মার্জার হয়ে গেল এনসিপিআই এর সঙ্গে। কিন্তু শুধু এমপি এমএলএ তার সংখ্যার উপরে দলের মালিকানা নির্ভর করে না, দলের প্রতীক শুধু এইগুলো দিয়ে হয় না, মানে ডিমান্ড করা যায় না। এটা নির্ভর করে জাতীয় কর্মসমিতির ওপর। জাতীয় কর্মসমিতি একটা ফর্ম করে ফেলেছে এরা, মানে ঋতব্রতরা 22শে জুন সম্মেলন করে নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করে ফেলেছেন ঋতব্রতরা। তার চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন অরূপ রায়। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু নাম নেই, মানে জায়গা হয়নি। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তো সিদ্ধান্ত নিয়েছেন অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে, সিদ্ধান্ত নিয়েছেন কারা জেনারেল সেক্রেটারি হবে, কে ট্রেজারার হবে, তো সেই সিদ্ধান্তই তো থাকবে। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। তারা পুরোটা হচ্ছে আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। একটা দল থেকে যাকে বহিষ্কার করা হয়েছে তাকে কি করে ইলেকশন কমিশন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি তারাই আসল তৃণমূল। আপনাদের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কে আসল কে নকল। তখন সংবিধান মোতাবেক তো পার্টির সংবিধান আছে, তো পার্টির তো একটা নিয়মকানুন আছে। পার্টির নিয়মকানুন মেনে আমরা যাবতীয় যা তথ্য আমরা নির্বাচন কমিশনকে জমা দিয়েছি। পার্টি আমরা বলছি যে তৃণমূল কংগ্রেস, নির্বাচন কমিশন আমরা বলে গেলাম, তারা সিদ্ধান্ত নিয়ে জানাবে। আমরাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস। এখন যদি বাই ইলেকশন হয়, নন্দীগ্রাম আছে, আপনার জেলাতেও আছে, সেক্ষেত্রে আপনারা প্রার্থী জোড়াফুল সিম্বলে দেবেন? অবশ্যই অবশ্যই আমরা তৃণমূল কংগ্রেস আমাদের প্রার্থী দেবই। আমরা যে কোনো নির্বাচন হবে সেখানে আমরা তো লড়বই। আমরা তৃণমূল কংগ্রেসের জোড়াফুলেই লড়বো। আমরা অভিযোগে অভিযুক্ত জ্ঞানেশ কুমার তিনি মরিয়া হয়ে কেন্দ্রের শাসক দলের হয়ে তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন। কারণ তৃণমূল কংগ্রেস মানে শুধু বাংলা নয়, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করা মানে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ইন্ডিয়া ব্লকের নেত্রী, জাতীয় স্তরের নেত্রী হিসেবে ভয় পাচ্ছে। সেই কারণে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করছে। তৃণমূল কংগ্রেসের ওজন বাড়াতে, মানে ওজনটাকে দেখানোর জন্য যে জাতীয় স্তরে এখনো তৃণমূল কংগ্রেস যথেষ্ট ওজনদার, এইটা দেখানোর জন্যই কি আজ জয়া বচ্চন এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, কে ছিলেন না সেখানে? যেদিন ঋতব্রতরা নির্বাচন কমিশনে গেলেন, খেয়াল করে দেখুন, ঠিক সেদিনই কালীঘাটে এলেন জয়া বচ্চন। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, এখন মনে হচ্ছে চাটার্ড মাফিয়া, এখন মনে হচ্ছে কয়লা চোর, গরু চোর। আগে যখন আমরা বলেছি তখন তারা সমস্যারে আমাদের দিকে রেড়ে করে তেড়ে আসতো। যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল। আর পরিবারতন্ত্রের বিরুদ্ধে কে লড়ছেন? জাভেদ খান, জাভেদ খানের ছেলে, সন্দীপনের বাবা, কে লড়ছেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে? সেটাও তো ভাবতে হবে। আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। কয়েকটা বেইমান কুনকি হাতিকে ব্যবহার করে বলছে আসল তৃণমূল। আপনি ভাবতে পারেন যে মালটা সিপিএমে ছিল। এরা সবাই চোর, কেউ চটি চাটা তো কেউ বালিশ চাটা। কালীঘাটে যারা আছে তারা বলছে কি আপনারা আসল না, তারাই আসল। দ্যাট উইল ডিসাইডেড বাই ইলেকশন কমিশন। কয়েকটা গদ্দারকে কুনকি হাতির মতো ব্যবহার করেছে। দেখুন না তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে কি কি মামলা আছে। একজন তো খুনের মামলার আসামি, যিনি খুন হয়েছেন তার স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন বিচার চাইতে। আর যিনি খুনের মামলার আসামি তিনি পুলিশের হাত থেকে বাঁচতে বিজেপির ট্র্যাপে পড়ে ওদিকে যাচ্ছেন। নাম বলছি না। যাকে এখন মাফিয়া মনে হচ্ছে, দুদিন আগে তাকে ভগবান মনে হতো, ঈশ্বর মনে হতো। পুলিশ প্রশাসনের অপব্যবহার করে এই বালিশ শিবিরের দিকে লোক ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। चूहे को अगर हम चाहे शेर बनाएं और जितने भी हवा डाले, शेर तो कभी नहीं बनते। বিজেপি বলে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। আমরা তৃণমূল বললেই ওকে বুঝে যায় কি বলতে চাইছি। पता नहीं चुनाव आयोग क्या करेगा फैसला लेकिन बंगाल में ये सारे हंसी मजाक हो रहा है ये चीज को लेकर। दल कार
প্রতিজ্ঞার সেই বিতর্কের জল গড়িয়ে গিয়েছে নির্বাচন কমিশনে। হয়তো জল গড়াবে সুপ্রিম কোর্টেও, কিন্তু ভান্ডার কার হাতে যাবে এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। পার্টির ফান্ডের কন্ট্রোল কাদের হাতে থাকছে আপনাদের? তৃণমূল কংগ্রেস যার হাতে থাকবে পার্টির ফান্ড তার হাতে থাকবে, একে বলার কি আছে? পার্টির ফান্ড তো তৃণমূল কংগ্রেসের, আমরা তো তৃণমূল কংগ্রেস, তো ফান্ড কোথায় যাবে? ফান্ড তো তৃণমূল কংগ্রেসের ফান্ড, তৃণমূল কংগ্রেসের কাছে থাকবে। ট্রেজারার কি হবে? যার পার্টি হবে সেই ট্রেজারি পাবে? এগুলো অবান্তর প্রশ্ন। আমি আবার বলছি যে একটা ম্যান্ডেটারি প্রসেস, এটাই নিয়ম। যে বিষয়টা হাইকোর্টের বিবেচনাধীন বিচারাধীন সেই বিষয়ে আমার মন্তব্য না করাই ভালো। হাইকোর্ট যখন ব্যাংকের কথা আগে শুনতে চেয়েছেন, ব্যাংকের কথা শোনা হোক যে ব্যাংক কি বলতে চায়। লিগাল অডিটেড একটা অ্যাকাউন্ট আচমকা বন্ধ করা মানে একটা উদ্দেশ্য প্রণোদিত যে পার্টিটাকে নর্মালি কাজ করতে দেব না। কথায় বলে অর্থই হচ্ছে অনর্থের কারণ। দলে বিদ্রোহ শুরুর দিন কয়েকদিন পরেই ভান্ডারে তালা লাগিয়ে দিয়েছিল পুলিশ। তার কারণ এমন বিদ্রোহ হয়েছিল। জয়নগরের এমএলএর অভিযোগের ভিত্তিতে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে পুলিশ। মানে করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, এটা পুলিশের দাবি। অ্যাকাউন্টগুলি খোলার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। মামলাটা কতটা হাই ভোল্টেজ, কতটা গুরুত্বপূর্ণ একবার ভাবুন। রাজ্য পুলিশের হয়ে সওয়াল করতে চলে এসেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন তৃণমূলের দুজন প্রেসিডেন্ট দাবি করছেন তারাই এই দলের দাবিদার। দুজন প্রেসিডেন্ট দাবি করছেন, কে ব্যবহার করবে এই অ্যাকাউন্ট? আদালতের কাছে আবেদন কোনো অ্যাকাউন্টই যেন ব্যবহার করতে না দেওয়া হয়। কালীঘাট তৃণমূলের হয়ে সওয়াল করতে দিল্লি থেকে এসেছেন অভিষেক মানু সিংভি। এই নামটা কিন্তু এখনো চিপকেই আছে তৃণমূলের সঙ্গে, অভিষেক মানু সিংভি। সঙ্গে প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সিংভি সওয়াল করেন, একটি রাজনৈতিক দলকে পঙ্গু করতেই পুলিশের এই পদক্ষেপ। তৃণমূল দুভাগ হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট। আগেই পুলিশ কিভাবে তৃণমূলের দুটো ভাগ আছে ধরে নিয়ে অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিল? এটা কার সওয়াল? অভিষেক মনু সিংভি, মানে যিনি মমতার পক্ষে লড়ছেন। ব্যাংকের কাছে হলফনামা চান বিচারপতি। তদন্ত কতদূর এগোলো পুলিশের কাছে তারও রিপোর্ট চেয়েছেন বিচারপতি। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, অভিযোগ দায়ের হয়েছে 28শে জুন সন্ধ্যা 6:30টায়। পরদিন সকালেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল। অভিযোগ জানানোর আগে ওই অ্যাকাউন্ট নিয়ে নির্দিষ্ট কোনো অপরাধের অভিযোগ ওঠেনি। তাহলে পুলিশ কিসের ভিত্তিতে এত তড়িঘড়ি অ্যাকাউন্ট ফ্রিজ করার জায়গায় চলে গেল? কোনো বহুতলের গ্রাউন্ড ফ্লোরের গ্যারাজকে ফ্ল্যাট বানিয়ে বসবাস করলে সাবধান। বহুতলের গ্রাউন্ড ফ্লোরের গ্যারাজকে কেউ যদি বসবাসের জায়গা বানিয়ে ফেলেন, গ্যারাজ বানিয়ে সেখানে যদি বসবাস করেন তাহলে সাবধান। শিলিগুড়িতে এবার এই ধরনের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান শুরু করলো শিলিগুড়ি পুর নিগম। ভক্তিনগরে শিলিগুড়ি পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডে এমনই একটি অবৈধ নির্মাণ ভেঙে দিলেন পুরকর্মীরা। শিলিগুড়িতে বেশ কিছু বহুতলে গ্রাউন্ড ফ্লোরের গ্যারাজকে প্রমোটাররা ফ্ল্যাটে পরিবর্তিত করে বিক্রি করে দিয়েছেন বেশি টাকার লোভে। এই সমস্ত অবৈধ নির্মাণের বিরুদ্ধেই অভিযান শুরু করলো শিলিগুড়ি পুরসভা। গ্যারাজ হিসাবে প্ল্যানে থাকা অংশ কেউ ফ্ল্যাট হিসেবে ব্যবহার করলেই ভেঙে দেওয়া হবে ওই নির্মাণ। পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বিশ্বনাথ আগরওয়ালের ওপর ডিম হামলা। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পোস্তা বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ী সংগঠনের। আজ দুপুরে বেশ কিছু মহিলা বিশ্বনাথ আগরওয়ালের অফিসে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠতার কারণে দীর্ঘদিন ধরেই তিনি পোস্তার ব্যবসায়ী সংগঠনের চেয়ারম্যানের পদ আঁকড়ে রেখেছেন। ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ বিক্ষোভকারীদের। আমরা সংগঠনের তরফ থেকে শুধুমাত্র নয়, আমাদের আশেপাশে যে সমস্ত ব্যবসায়ী সংগঠন প্রত্যেকেই এটাকে খুব ঘৃণার চোখে দেখছে এবং এই ঘটনার সত্যি নিন্দনীয় সকলেই বলছে। এই ঘটনার জন্য আগামীকাল থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য আমার মেম্বারদের অনুরোধে আমরা বন্ধ রেখেছি। আমাদের এখানে আরও সমস্ত অ্যাসোসিয়েট ব্যবসায়িক সমিতি আছে, আমার ধারণা কাল থেকে তারাও বন্ধ রাখবে বাজার।